আমরা নিষেধাজ্ঞার আলোচনাটা এখান থেকে করতে চাই কেন? নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এই বিষয়টা দেখেন আমরা সিপিসির ধারা 151 যেটাকে আমরা ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট বলে থাকি। আপনারা জানেন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন সময়কার যে পদ্ধতি, যে বিধিমালা বা যে বিধিগুলা আমাদের অনুসরণ করতে হয়, এখানে 39 আদেশে রয়েছে আমাদের নিষেধাজ্ঞা সম্পর্কে এবং এখানে 10টা বিধি রয়েছে। এই 10টা বিধির মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল বিধি যদি আমরা দেখি, নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা হয়, আবার নিষেধাজ্ঞা অমান্য করলে কি হচ্ছে, নিষেধাজ্ঞা মঞ্জুরের পূর্বে নোটিশ জারি বা গড়জারি, নিষেধাজ্ঞার দরুন ক্ষতিপূরণের আদেশ। এখন এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে ভাইভাতে, যে কোন ধরনের নিষেধাজ্ঞা আদালত নোটিশ জারি করা ছাড়া প্রদান করতে পারে। যে আপনি যেহেতু নিষেধাজ্ঞার অংশটা আমরা পড়ছি বা জানার চেষ্টা করছি, নিষেধাজ্ঞা শুধু সিপিসিতেই না, মূল নিষেধাজ্ঞা যে এখান থেকে উৎপত্তি আপনারা জানেন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আপনারা পড়েছেন, সেই জায়গা থেকে যদি বলা হয় যে আপনার প্র্যাকটিক্যাল দিক থেকে, প্রয়োগের দিক থেকে যদি আমরা দেখি, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এখন আপনাদেরকে হয়তোবা এটা যিনি ভাইভা বোর্ডে থাকবেন তারা আপনাকে কয়েকভাবে এই প্রশ্নটা নিয়ে আসতে পারেন আপনার সামনে। সেটা হলো যে এই নিষেধাজ্ঞাকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রশ্ন আসতে পারে যে আদালত কোন নিষেধাজ্ঞাটা অপর পক্ষকে নোটিশ জারি করা ব্যতি রেখে বা অপর পক্ষকে সমন না দিয়ে আদালত নিষেধাজ্ঞার আদেশ প্রচার করতে পারেন বা নিষেধাজ্ঞার আদেশ দিতে পারেন। কেউ কি এটা শেয়ার করতে পারেন যে আসলে এই নিষেধাজ্ঞাটা আদালত অপর পক্ষকে নোটিশ দেয়া ছাড়া বা আমরা অ্যাড ইন্টারিম। আচ্ছা, এখন এই অ্যাড ইন্টারিমটাকে যদি আমরা বলি, এটা আসলে প্রয়োগটা কিভাবে হবে, কখন হবে, এবং অ্যাড ইন্টারিমটা যদি বলা হয় আদালত কিসের বলে অ্যাড ইন্টারিম ইনজাংশনটা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কি আমরা আনসার করতে পারবো বা বলতে পারবো? ধরেন আমরা যে নিষেধাজ্ঞা এখন পড়ছি বা আমাদের চোখের সামনে আমরা যেটা দেখছি, যেখানে আমরা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অর্ডার 39-এ অস্থায়ী নিষেধাজ্ঞা বলা হচ্ছে। এই অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে যখন বিধি একে বলা হচ্ছে, নিষেধাজ্ঞা যখন মঞ্জুর হয়, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা যখন মঞ্জুর হয়, বিধি একে কিন্তু আমাদেরকে এখানে গাইডলাইন দেয়া আছে। এখন নিষেধাজ্ঞা অমান্য করলে কি হবে তারও গাইডলাইন দেয়া আছে। নিষেধাজ্ঞা মঞ্জুরের পূর্বে নোটিশ দিতে হবে, তাও বলা হচ্ছে। কখন? খেয়াল রাখবেন, অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই নোটিশের ব্যাপারটা, নিষেধাজ্ঞা মঞ্জুরের পূর্বে নোটিশ, যদি এই বিধিটা না থাকতো তাহলে কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞাও অপর পক্ষকে নোটিশ না দিয়ে, অপর পক্ষকে না শুনেও অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া যেত। এখন আমরা যদি যাই আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টে, এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদি না দেখেন আমি একটু বড় করে দেই। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে আমরা দেখেছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সকল গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, এখানে সেগুলাকে ভাগ করে দেয়া আছে। সেখান থেকে আমরা যদি দেখি যে শেষের দিকে আপনারা জানেন এগুলা হলো সাবজেক্ট ওয়াইজ আলাদা করা, যে দখল পুনরুদ্ধার, আর
দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধার, এটা আজকে আমাদের বিষয় না। আমরা যেখানে আমি রিলেট করে দিতে চাই আপনাদের, সেটা আপনারা জানেন যে 52 ধারা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের, 53 ধারা, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 54 ধারা এবং 55, 56 এবং 57 এই কয়টা ধারা কিন্তু নিষেধাজ্ঞার সাথে সম্পৃক্ত। তাহলে এই যে জায়গাটার প্রয়োগগুলা কিভাবে হবে আপনারা জানেন অনেকেই, যারা জানেন না তাদের জন্য বলছি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সহ আমরা দেওয়ানি কার্যবিধির আদেশ 53 এবং আদেশ 39 এটার সাথে সম্পৃক্ত হচ্ছে ধারার মধ্যে যদি আমরা দেখি তাহলে 151 স্পেসিফিক দেওয়ানি কার্যবিধির 151 ধারা অতপ্রতভাবে জড়িত। তাহলে পুরো নিষেধাজ্ঞার বিষয়টাকে জানতে হলে আমরা কোথায় কোথায় যেতে হচ্ছে আইনের? এক হচ্ছে আমাদেরকে জানতে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের একটু আগে যে সকল ধারা আমি দেখিয়েছি 52 থেকে 57, ওইখানে আপনারা জানেন যে কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। কারো কি মনে আছে যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে কোথায় বলা আছে আদালত কোন কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আদেশ দিবেন না? এটা কি আপনাদের 11টি ক্ষেত্র আছে, 11টি ক্ষেত্রে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 56 ধারা 56 এ বলা আছে। ভেরি গুড। তাহলে দেখেন বিষয়টা কত বেশি প্র্যাকটিক্যাল জড়িত। আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসছে বা আপনাকে কেউ যদি প্রশ্ন করছে নিষেধাজ্ঞার বিষয়টি, তখন কিন্তু আপনি 56 ধারাটাকে যদি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন বাকি ক্ষেত্রে আমি প্রয়োগের ক্ষেত্রে আমার কিন্তু কষ্ট হবে না। এখন আমরা যেখানে ছিলাম যে যারা মানে মাথায় নিয়েছেন কষ্ট করে বুঝেছেন তাদের জন্য একটা বিষয়, আর যদি কারো এর মধ্যে বুঝতে অসুবিধা হয় আমরা যদি এরকম একটি ড্রাফট দেখি যে সবগুলা বিষয় কিন্তু নিষেধাজ্ঞা নিয়ে, যদি আমরা স্থায়ী নিষেধাজ্ঞাটা অ্যাপ্লাই করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী নিষেধাজ্ঞা, তাহলে স্থায়ী নিষেধাজ্ঞা আমরা শুধুমাত্র কখন দিচ্ছি? একটা আর্জির মাধ্যমে। স্থায়ী নিষেধাজ্ঞা কিসের মাধ্যমে? আমরা প্লেইন্ট রেডি করে সেটার মাধ্যমে কিন্তু আদালতের কাছে চাচ্ছি, এবং স্থায়ী নিষেধাজ্ঞাটা কিভাবে দেওয়া হয়? একটা জাজমেন্ট এবং ডিগ্রির মাধ্যমে। ইয়েস, ভেরি গুড। আর বাকি যে নিষেধাজ্ঞাগুলো আমরা বলছি যে স্থায়ী নিষেধাজ্ঞা চলমান অবস্থায় এই মামলাটা যেহেতু, এই স্থায়ী নিষেধাজ্ঞার মামলাটা যেহেতু একটা ডিক্রির মাধ্যমে দেয়া হবে, তাহলে এই মামলাটা শুরু থেকে শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমরা নিষেধাজ্ঞা আদালতের কাছ থেকে পাচ্ছি না। কিন্তু এরই মধ্যে যদি কেউ আমাকে জায়গা থেকে বেদখল করে ফেলে অথবা আমার জায়গার যদি কোনো আকার আকৃতি পরিবর্তন করে ফেলে, ধরেন আমি একটা জায়গায় থাকি কিন্তু সেটা আমি সেই জায়গায় থাকি না, সেই জায়গায় গাছগাছালি রয়েছে বা বাউন্ডারি করা রয়েছে, সেই জায়গাটা যদি কেউ প্রবেশ করে সেই জায়গাটার আকার আকৃতি পরিবর্তন করতে চায় বা আমাকে বেদখল করতে চায়, আমি যদি স্থায়ীভাবে এই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাই, আজকে আমি 2021 সালে এটা আদালতে দাখিল করলাম, কিন্তু আদালত তো আমাকে সাথে সাথেই এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিবেন না, যেহেতু সেটা একটা ডিক্রির মাধ্যমে আমাকে পেতে হবে। তাই এই মামলাটা চালাতে গিয়ে হয়তো 2 বছর 3 বছর বা 5 থেকে 7 বছর পরেও এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার আমি ডিক্রিটা পেতে পারি। তাহলে এর মধ্যে আমাদের করণীয় কি? এর মধ্যে আমরা যেটা করে থাকি আপনারা জানেন, আমরা টেম্পোরারি ইনজাংশন যেটাকে বলে থাকি, আর বাংলায় আমরা বলে থাকি অস্থায়ী নিষেধাজ্ঞা, সেটা আমরা দেখেন দেওয়ানি কার্যবিধির আইনটা হবে না, দেওয়ানি কার্যবিধির আদেশ 39 বিধি 1-2 সহ ধারা 151, এটা মনে রাখবেন আপনাদের। এই 151 ধারাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে
দেওয়ানি কার্যবিধিতে আদালতের যে অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে সেটা 151 এ বর্ণিত রয়েছে। কোন আদালতের জন্য? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে 151 দেওয়ানি কার্যবিধি অনুযায়ী কোন কোন আদালত এই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে, ইনহেরেন্ট পাওয়ার অফ দি কোর্ট, সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন যে কোন কোন আদালতকে? সকল দেওয়ানি আদালত, সকল কোর্ট। হ্যাঁ, এখানে এটা সকল দেওয়ানি আদালত পারবে। গুড। এখানে আরেকটা বিষয়, মূল প্রশ্নটা কিন্তু এখানে না, যেটা এটার সাপ্লিমেন্টারি প্রশ্ন হয়ে আপনাদেরকে কনফিউজ করা হতে পারে। যদি জিজ্ঞাসা করা হয় 561 এ ক্রিমিনাল প্রসিডিংসেও রয়েছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, ওই আদালতের অন্তর্নিহিত ক্ষমতা কোন আদালত বা কোন হাইকোর্ট ডিভিশন কেবল, হাইকোর্ট ডিভিশন, শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন 561 ক্যাপিটাল এ অনুযায়ী শুধুমাত্র মহামান্য হাইকোর্ট ইনহেরেন্ট ডিভিশন পাওয়ার। ভেরি গুড। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে গুলিয়ে ফেলতে পারে যে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা মানে দেখা যাবে যে হয়তো ম্যাজিস্ট্রেট কোর্ট কি অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই না। দেখা গেল সেশন জাজেরও কিন্তু আদালতের অন্তর্নিহিত ক্ষমতা ওইভাবে ক্রিমিনাল প্রসিডিউর, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে বর্ণনা নেয়। আমরা যেখানে ছিলাম যে দেওয়ানি কার্যবিধির আমরা যদি অস্থায়ী নিষেধাজ্ঞাটা চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেওয়ানি কার্যবিধির এই বিধিটাকে অবলম্বন করে সাথে কিন্তু আমরা আদালতের অন্তর্নিহিত ক্ষমতাকে অ্যাটেনশন করে নেই। কারণ কি, যে আদালত চাইলে কিন্তু আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা অবলম্বন করে, যেহেতু এই ক্ষমতাটা একটা অসীম ক্ষমতা হিসাবে আমরা ধরে নেই, সেই জায়গা থেকে আদালত আমাদেরকে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করতে পারেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমাদেরকে সিপিসি যে জায়গাটা বলছে যে নোটিশ প্রদান করতে হবে, যে নোটিশ এই নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য অবশ্যই নোটিশ দিতে হবে। তখন আমরা কি করছি, তখন আমরা দেখা যায় আদালতের যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞাটা চাচ্ছি, সেইখানে এই যে দেখেন, এটা যদি আমরা একটা ড্রাফট দেখি, ড্রাফট থেকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একই মোকদ্দমায় কিন্তু একই সময়ে এই বিষয়টা চলছে। কিভাবে? দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী আমরা আদালতের কাছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাচ্ছি। এটা যখন আদালতের কাছে আমরা দিব এই দরখাস্তটা, তখন কিন্তু আদালত আমাদের কাছে কি চাইবে না, আমাদেরকে বলবে না যে আপনি অপর পক্ষকে নোটিশ দেন। যেটা দেখা যায় আমরা একটু আগে যেটা দেখলাম, টেম্পোরারি ইনজাংশনের ক্ষেত্রে যেহেতু বিধিতে আমাদেরকে বলে দেয়া আছে অপর পক্ষকে নোটিশ দিতে হবে এবং নোটিশ দিয়ে তাদেরকে জানাতে হবে, তারা অবগত হলে তারা এসে এখানে আপত্তি দিবে। তারপর আদালত দুই পক্ষকে শোনার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদেরকে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। কিন্তু এখানে একই প্রশ্ন থেকে যায় যে আমরা যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইলাম মূল মোকদ্দমা আরজির মাধ্যমে দাখিল করে, তখন এটা আমরা কখন পাচ্ছি? ডিক্রির মাধ্যমে। আর অস্থায়ী নিষেধাজ্ঞাটা কখন পাচ্ছি? যখন আমরা অপর পক্ষকে নোটিশ দিব, তারা এসে নোটিশে আপত্তি দিবে, তখন দুই পক্ষকে শুনে আমরা অস্থায়ী নিষেধাজ্ঞা পাবো। এখনো আপনার মধ্যে প্রশ্ন থেকে যেতে পারে, আপনার ক্লায়েন্টের কাছে আপনার একটা জবাবদিহিতা থেকে যেতে পারে এইভাবে যে তিনি বলতে পারে যে এখন আমি যে নোটিশ পাঠাবো, অস্থায়ী নিষেধাজ্ঞা হলো অপর পক্ষকে নোটিশ পাঠাবো, তারা নোটিশ পাবে, আসবে এবং আগামী ডেট পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমাকে আমার নির্দিষ্ট জায়গা থেকে তারা বেদখল করে ফেলে, অথবা আমার জায়গা বা আমার ফ্ল্যাটের বা আমার যেই সম্পত্তিটা রয়েছে সেইখানের তারা যদি কোনো আকার আকৃতি পরিবর্তন করে ফেলে, তখন আপনার কি করণীয়? তখন আপনি বিনা নোটিশ জারি করা ব্যতি রেখে আপনি তখন ইন্টারিম ইনজাংশন, যেটাকে আমরা বলে থাকি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, এই আদেশটা দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী আপনি আদালতকে যখন দিচ্ছেন, তখন আদালত অপর পক্ষকে সমন না দিয়ে, অপর পক্ষকে নোটিশ না দিয়ে
আপনার এই দরখাস্ত শুনানি করে আপনি যদি আদালতকে স্যাটিসফাইড করতে পারেন যে স্যার এখন যদি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া না হয় আর এরই মধ্যে যদি জায়গাটা বেদখল হয়ে যায় অথবা জায়গাটা বিবাদীরা এই জায়গার আকার আকৃতি পরিবর্তন করে ফেলেন, তাহলে বাদীর অপূরণীয় ক্ষতি হবে। প্রাইমা ফেসি কেসটা যদি আপনারা দেখাতে পারেন আদালতকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অপর পক্ষকে নোটিশ না দিয়েও ইনজাংশন পেতে পারেন। সেই ক্ষেত্রে আরেকটা শব্দ আমি বলেছি যে এই প্রাইমা ফেসি কেস, এই শব্দটাও অনেককে জিজ্ঞেস করতে পারে ভাইভাতে। দেখা গেল যদি জিজ্ঞেস করা হয় প্রাইমা ফেসি কেস বলতে আপনি কি বুঝেন, সেক্ষেত্রে যদি আপনারা আনসার করতে চান একটু বলতে পারেন। কেউ কি বলতে পারেন যে প্রাইমাফেসি কেস বলতে স্যার বোঝায় হচ্ছে যে আপাত দৃষ্টিতে মামলার ডিগ্রিটা আমার পক্ষে না, সরি ইয়েটা আমার পক্ষে আছে, ডিগ্রিটা আমার পক্ষে আসতে পারে, আসার Right. সম্ভাবনা বেশি। Right. ব্যালেন্স দেশে মামলার আমার সত্যতা পক্ষে। আছে কিনা এটা দেখা হয়। হ্যাঁ, আপনি যে অভিযোগটা আনলেন সেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে মামলাটা আপনার পক্ষে রয়েছে। ইন্টারেস্টিং পক্ষে। বিষয়, ইন্টারেস্টিং বিষয় কি, এই প্রাইমা ফেসি কেস এই শব্দটা কিন্তু দেওয়ানি আদালতে যেরকম ব্যবহার হয়ে থাকে, ক্রিমিনাল কেসে কিন্তু এর ব্যবহার আরো বেশি হয়ে থাকে। অধিকাংশ সময় আমরা আদালতে প্রাইমা ফেসি কেস এই শব্দটা ক্রিমিনাল মামলায় বেশি প্রয়োগ করি জামিনের ক্ষেত্রে। তখন আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আসামির পক্ষে প্রাইমা ফেসি কেস রয়েছে। আর দেওয়ানি আদালতে যখন আমরা ইনজাংশনের বিষয়টা চলে আসে, সেই জায়গা থেকে আমরা প্রাইমা ফেসি কেস এইভাবে উল্লেখ করে থাকি। তো আমাদের মূলত যেটা ফোকাস করার বিষয় ছিল, অনেকেই আপনারা কিন্তু আগে জানতেন যে মূল একটা মামলা দায়েরের পর যেটা হচ্ছে আমরা পার্মানেন্ট ইনজাংশন, যেটাকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলি, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যেই কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা একই সময়ে একটার ভিতরে আরেকটা অন্তর্নিহিত হয়ে বা একটার ভিতরে আরেকটা থেকে সেটার প্রয়োগ হয়ে থাকে। তো সাধারণত আমি আমার ক্ষেত্রেই বলি, আমি যখন একজন ভাই লিখেছেন এ গুড প্রাইমা ফেসি কেস, সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রেও দেখা গেছে যে হয়তোবা মুখস্থ হিসেবে জানতাম যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, কিন্তু যখন প্র্যাকটিক্যালি এসে দেখলাম যে না, আরজির মাধ্যমে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এইভাবে হয় এবং অস্থায়ী নিষেধাজ্ঞার প্রয়োগটা এরকম হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা এইভাবে হচ্ছে, একই মোকদ্দমার ভিতরে বাকি দুইটার প্রয়োগ। এখন এই রিলেটেড এই জায়গাটায় আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, সেটা হচ্ছে যদি আদালত নিষেধাজ্ঞা আদেশ দেন, তা আদেশ দিলে কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞায় হবে না, কারণ আদেশের জন্য আমরা বলেছি ইন্টারিম ইনজাংশন, অন্তর্বর্তীকালীন ইনজাংশন অথবা টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা, এই দুইটার মধ্যে ধরেন আদালত আপনাকে আজকে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিলেন অথবা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিলেন, কিন্তু একজন ভাই লিখেছেন প্রথম লব্ধ ধারণার উপরে ভালো মামলা। আচ্ছা, এখন দেখা গেল আপনারা একটা অস্থায়ী নিষেধাজ্ঞা পেলেন অথবা ধরে নিলাম একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা পেলেন, ইন্টারিম নিষেধাজ্ঞা পেলেন। যদি অপরপক্ষ ইন্টারিম নিষেধাজ্ঞাটা ভায়োলেট করেন বা সেটাকে অমান্য করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি কোথায় রিমেডিটা পাবেন? যে অপরপক্ষ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেন কিন্তু বা ইন্টারিম ইনজাংশন দিলেন, যেটাকে আবার আমরা বলি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিলেন, যে নির্দিষ্ট সময়ের জন্য এই জায়গাতে নিষেধাজ্ঞা থাকবে, কিন্তু অপরপক্ষ সেই আদালতের কথাটা, আদালতের অর্ডারটা মানলেন না, এসে সেই জায়গায় প্রবেশ করলেন। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনার পরবর্তী করণীয় কি? ভাইভাতে জিজ্ঞেস করলো যে আদালত আপনার পক্ষে একটা ইনজাংশন দিলেন, অপরপক্ষ সেই ইনজাংশনটা মানলো না, সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের জন্য আপনার রিমেডি কি? আপনি কি করবেন? আপনার করণীয় কি? ভাইভাতে এই প্রশ্নটা স্যার খুব বেশি আসে। যদি অপরপক্ষ অন্তর্বর্তীকালে নিষেধাজ্ঞা ভায়োলেট করে, তাহলে তো আমি ভায়োলেশন শুট করতে পারবো না স্যার। গুড, এটা একটা আনসার। আর কেউ Violation পার্টিসিপেট suit. করবেন? আর কেউ পার্টিসিপেট? ভায়োলেশন সুট স্যার এটা তো করা যাবে,
তারপরে তাকে তাকে তো এই ক্ষেত্রে তো তার দেওয়ানি করে দিয়ে আটক করবে। হ্যাঁ আর হলো যে এটা, আর সম্পত্তি ক্রোক আর 6 মাসের দেওয়ানি কারাগারে আটক। গুড, লতা আপা সুন্দর বলছেন। এখন জি জি এখন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ যদি কাউকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন সাইডে প্র্যাকটিস করেন সাধারণত বা করতে আগ্রহী ভবিষ্যতে, তাহলে আপনি যদি বলেন জি স্যার আমি সিভিল সাইডে প্র্যাকটিস করি বা আমার সিনিয়র সিভিল সাইডে প্র্যাকটিস করতেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা ধরে নিবেন আপনাকে করাই হবে। সেটা কি, এই যে আমরা একটু আগে যে আপনাদের প্রশ্ন করলাম যে আপনারাও আনসার করলেন, সেটার জন্য কিন্তু আপনি যে আমরা যে বললাম যে দেওয়ানি মিস স্যুট করব, সেটা যদি আবার প্রশ্ন করা হয় তাহলে কোন আইনে করবেন, সেই ক্ষেত্রে আপনারা কি উত্তর দিবেন? স্যার অর্ডার 39 রুল 2। হ্যাঁ এখন রুল হচ্ছে 2-3 অনুযায়ী এটা হবে। হ্যাঁ না, এখন প্রশ্ন আরেকটা থেকে যায়, আপনাদেরকে কনফিউজ করার জন্য সেই প্রশ্ন হবেই, সেটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। সেই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায় যে আপনি এই যে আদালতের অর্ডারটা তারা ভায়োলেট করলো, আপনি সেটা কোন আদালতে করবেন? আপনারা অংশগ্রহণ করতে পারেন, কেউ যদি বলতে চান যে এই যে ভায়োলেট করলো আদালতের অর্ডারটা, এই স্যুটটা তাহলে কোন আদালতে হবে? এটা প্রশ্ন হবেই আপনাদের যদি সিভিল সেম আদালতে হবে না স্যার? সংশ্লিষ্ট সেম আদালত। আদালতে। সংশ্লিষ্ট স্যার আদালত। দরখাস্তের মাধ্যমে ওই আদালতেই করতে হবে, বিচারিক আদালতেই। যে আদালতে মামলাটা আছে সেই আদালতেই হবে। পিটিশনের মাধ্যমে ওই সেম আদালতেই করব। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা কি বলবো, আমরা কিন্তু সেটাকে কিন্তু স্যুট ভায়োলেশন মিস। হ্যাঁ, আমরা কেন স্যুট আকারে বলতে পারছি না, কারণ হচ্ছে আমরা তো এটা নতুন স্যুট হচ্ছে না। ওই যে আমি দেখেন এই যে প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি একটা বিবিধ ইয়েস দেখেন, এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা স্ক্রিনে, জি ভায়োলেশন মিস কেস স্যার। ইয়েস, এই যে দেখেন বিষয়টা আসলে কিভাবে লেখা হয়, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে যদি এইভাবে ধরেন একটা, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি, বিশ্ববিদ্যালয় বা ল কলেজগুলোতে পড়েছি, এই যে যদি ধারাগুলা আইনের যে আমার যেটা ফোকাস যে ছিল, যে ধরেন আমাদের ধরে ধরে যদি দেখানো হতো যে এই হলো তোমাদের গণ্ডি, এইটা হলো নিষেধাজ্ঞার তোমাদের গণ্ডি, এখানে স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা যখন মঞ্জুর করা যায় না, নেতিবাচক নিষেধাজ্ঞা, এছাড়া সিপিসিতে তোমার দেখো প্রয়োগগুলা অস্থায়ী নিষেধাজ্ঞা বা মিস ভায়োলেশন, এই জায়গাগুলা ঘিরে তোমাকে এগিয়ে যেতে হয়। পাশাপাশি দেখো তোমার কিন্তু এখানে ইন্টারিম নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, টেম্পোরারি নিষেধাজ্ঞা, বা তুমি যদি এখানে যখন সেটা হচ্ছে ভায়োলেশন মিস কেস, এইভাবে যদি ড্রাফটগুলা আপনার আমার ইউনিভার্সিটি কলেজ সেখান থেকে দিয়ে দিয়ে একদম প্র্যাকটিক্যাল করে এক একটা খাতা তৈরি করে করে আমরা পেতাম, তাহলে কিন্তু আমাদের আইন অঙ্গনের শিক্ষার ব্যবস্থা বা এই যে প্রয়োগটা, তাহলে কিন্তু আরো বেশি কি হতো, প্রাণবন্ত হতো, এবং বুঝতে গিয়ে মাথার উপরে এত প্রেসার পড়তো না, যেটা এখন কিন্তু আপনি চোখের সামনে দেখতেছেন যে ঠিক আছে, এটা ভায়োলেশন মিস কেসটা যখন আমি করতেছি, আমরা কিন্তু এতক্ষণ অনেকে ভাবিই নাই বা চিন্তা করি নাই, বা যারা প্র্যাকটিক্যাল করেছেন তাদের কথা আলাদা, তাদের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে যে এটা তো জানি, খামাখা বলতেছেন কেন। কিন্তু যারা জানেন না তাদের কাছে মনে হবে আমি তো অমূল্য সম্পদ পাইলাম, এটা তো আজকে আমি শিখতে পারলাম, জানলাম। সেটা কিভাবে হচ্ছে প্র্যাকটিক্যালি, আপনি যেই আদালতেই চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা করলেন, ওই আদালতেই কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা, ওই আদালতেই কিন্তু অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, ওই একই আদালতে কিন্তু আপনি ভায়োলেশন মিস কেস করতেছেন, এবং সেই ভায়োলেশন মিস কেসটাকে রিলেট করার জন্য একই মামলাটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হয় পরের লাইনে। সেটা কি? উদ্ভব। এই যে ভায়োলেশন মিস কেসটা উদ্ভব হলো,
তারা যে আদালতের আদেশটাকে ভায়োলেট করলো বা আদালতের আদেশটাকে অমান্য করলো, সেটা কোন কোন মামলায়? কারণ সেটা তো আগে মিসকেস হচ্ছে না। আগে তো একটা দেওয়ানি মোকদ্দমা ছিল এবং সেখানেই সে ভায়োলেট করেছে, এবং সেই কথাটা আপনাকে রিলেট করে দেওয়ার জন্য আপনি একই আদালতে যখন মামলাটা দায়ের করছেন, তখন কিন্তু আপনি উল্লেখ করে দিতে হচ্ছে যে উপরে ভায়োলেশন মিসকেস এবং দেওয়ানি কোন মোকদ্দমা থেকে এটার উৎপত্তি হয়েছে। তখন কিন্তু আপনার বুঝতে সুবিধা হচ্ছে এবং আপনি কিন্তু সহজে বুঝে যাচ্ছেন। এবং আই লার্ন এ লট, একজন ভাই লিখেছেন, থ্যাংক ইউ, সমস্যা নেই। এখন আপনি কিন্তু রিলেট করে দিতে পারছেন যে এখন আপনাকে যদি এই রিলেটেড প্রশ্ন করা হয়, কারণ দেখা যায় ভাইভাতে সিভিল সাইড মানেই কিন্তু মানে কয়েকটা দিকে একটু বেশি প্রশ্ন হয় ঘুরে ফিরে। একটা হচ্ছে হয় আপনাকে নিষেধাজ্ঞার অঞ্চল থেকে, মানে নিষেধাজ্ঞার যে বিষয়গুলা রয়েছে এই জায়গাগুলা থেকে আপনাকে প্রশ্ন করবে, অথবা দখল পুনরুদ্ধারের বিষয়গুলা থেকে প্রশ্ন করা হবে, অথবা দেখা যায় দলিলে কি রয়েছে, আদালতে বিশেষ করে দলিল সংশোধনের মামলা হয়ে থাকে। আরেকটা মামলা দেখা যায় খতিয়ান সংশোধনের মোকদ্দমা এবং দলিল বাতিলের মোকদ্দমা। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দলিল সংশোধনের মোকদ্দমা বা খতিয়ান সংশোধনের মোকদ্দমা একই ধরনের আইন প্রয়োগ করে আমরা কিন্তু সেইগুলার নিষ্পত্তি করে থাকি। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে একটা সাইডের পুরো জিনিসটাকেই তুলে ধরার চেষ্টা করলাম, এ কারণে যে যারা আদালতে নিয়মিত যান না তারা আজকের বিশেষ করে আলোচনায় আমার বিশ্বাস তারা বুঝতে সক্ষম হচ্ছেন একই মামলার মধ্যেই কিন্তু সবগুলার খেলা নেলা, কিন্তু আমাদের মাথায় সেটার একটা প্রেসার পড়ে যায় যখন আমরা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে চিন্তা করি চিরস্থায়ী নিষেধাজ্ঞা, তারপর অস্থায়ী নিষেধাজ্ঞা, তারপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা, তারপর ভায়োলেশন মিসকেস। এখন কিন্তু আপনারা রিলেট করতে পাচ্ছেন যদি আপনারা দেখেন যে হ্যাঁ আমার কাছে পার্মানেন্ট ইনজাংশন নিয়ে আমি আদালতে গিয়েছিলাম, যেহেতু এটা 2 বছর পরে রায় হবে সেহেতু আমাকে তাড়াতাড়ি আদালতের কাছে একটা টেম্পোরারি ইনজাংশন চাইতে হবে, কিন্তু টেম্পোরারি ইনজাংশনের দরখাস্ত দেওয়ার সাথে সাথে আদালত বললেন অপরপক্ষকে নোটিশ দেন, কিন্তু আপনি দেখলেন নোটিশ দেওয়া পর্যন্ত আমার অপেক্ষা করা সম্ভব না, তখন আদালতের কাছে আপনি কি চাইলেন, ইন্টারিম একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চাইলেন। আদালত আপনার প্রাইমা ফেসি কেস অ্যান্ড ব্যালেন্স ইন ইনকনভেনিয়েন্স যদি আপনার পক্ষে দেখেন তাহলে আদালত আপনার পক্ষে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞাটা বা যেটাকে ইন্টারিম ইনজাংশন বলা হয় সেটা আপনাকে দিয়ে দিতে পারেন। কিন্তু আপনি দেখলেন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা নিয়ে বাসায় গেলেন, যায়া সেটা সেইখানে একটা সাইনবোর্ড দিয়ে বাসায় রাতে ফিরতে না ফিরতেই পরের দিন রাতে বা দিনে ওই দেয়ালটা বিবাদী পক্ষ এই যে চানমিয়া তার লোকজন নিয়ে গিয়ে ভেঙে ফেললো। তখন আপনি কি করবেন? তখন আপনি যা করবেন আপনি ওই আদালতে গিয়ে এই যে ভায়োলেশন মিসকেসটা করবেন এবং আপনাদেরকে এইভাবে এই যে কোনো জায়গা থেকে এখন ইনজাংশন রিলেটেড যদি প্রশ্ন করা হয় আমার বিশ্বাস আপনারা পারবেন। এবং একজন আপা করেছেন অ্যাটেন্ড করেছেন যে ভায়োলেশন যদি কেউ করে থাকে তাহলে দেওয়ানি কারাগারে 6 মাসের আটক আদেশ দিতে পারে এবং মালামাল ক্রোকেরও বিষয়টা সেখানে থেকে যায়। অতএব আপনার রিমেডিটা আদালত বা ভাইভাতে আপনাদেরকে কিন্তু রিমেডি আকারে প্রশ্ন করা হয়, যাতে করে আমি আজকের আলোচনায় আপনাদেরকে এটা উপস্থাপন করার চেষ্টা করলাম এইভাবে যে যদি প্রশ্নটা ওইভাবে করা হয় দেখবেন আপনাদেরকে কিন্তু ভাইভাতে ট্রিট করা হয় যে আপনি একজন অ্যাডভোকেট, আপনার কাছে একজন ক্লায়েন্ট এসেছে, আপনি ইনজাংশন চাইবেন, আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা করলেন, কিন্তু আপনি আদালতে আবার অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত দিলেন, সেই আদালত বললেন আপনি নোটিশ জারি করে আসেন, কিন্তু এর মধ্যে আপনার ক্লায়েন্টের জায়গাটা বেদখল হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনারা সুন্দরভাবে এখন বলতে পারবেন যে স্যার আমরা এর মধ্যে ইন্টারিম ইনজাংশনের দরখাস্ত দিয়ে দিব, যেটার জন্য অপরপক্ষকে আর নোটিশ করার প্রয়োজন হবে না, আদালত ইনহেরেন্ট পাওয়ারে
আমাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারেন। তারপর পরই আবার আপনাকে প্রশ্ন করা হতে পারে, আচ্ছা ধরুন আপনি নিষেধাজ্ঞা পেলেন, তা আপনি অ্যাডভোকেট, আপনার ক্লায়েন্ট এসে বলল যে স্যার আপনি আমাকে নিষেধাজ্ঞা নিয়ে দিছেন, ভালো কথা, কিন্তু আমি তো নিষেধাজ্ঞা ওইখানে সাইনবোর্ড লাগাইলাম, লাগানোর পর পরের দিন আবার দেখি আমার বিবাদী সেখানে গিয়ে আমার দেওয়ালটা ভেঙে ফেলেছে এবং আমার জায়গাটায় প্রবেশ করেছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ক্লায়েন্ট এসে আপনাকে এখন এটা বলল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে বা আপনি ভাইবা বোর্ডে তখন বলতে পারেন যে স্যার আমি ভায়োলেশন মিসকেস করব। তার প্রেক্ষাপটে কি প্রশ্ন হতে পারে আরেকটা আমি বললাম আপনাদেরকে, আপনারা আনসার করেছেন, সেটা হচ্ছে যে কোন আদালতে তাহলে আপনি ভায়োলেশন মিসকেস করবেন। অনেকেই কিন্তু সেখানে গুলিয়ে ফেলেন, আমরা দেখেছি প্র্যাকটিক্যালি ভাইভাতে গিয়ে। তখন অনেকের ধারণা থাকে